আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর, তরুণদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। গ্যাস সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। তিন শর্তে আজ খুলছে মগবাজারের রাত-দিন হাসপাতাল, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। চব্বিশের দিনে নাহিদ, আসিফ সহ 6 ছাত্র সমন্বয়কে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, নেপথ্যে ছিলেন আলোচিত চরিত্র ডিবি হারুন। এবং যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে টানা তৃতীয় দিনের বিরতি, সমঝোতা না হলে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপন অনুষ্ঠানে তিনি বলেন, কিশোর তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে গত 2 মে সিলেটে অভিযাত্রা শুরু হয় নতুন কুড়ি স্পোর্টসের। প্রথমবারের মতো আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের এবারের প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট এই 8টি ইভেন্টে অংশ নেয় 12 থেকে 14 বছরের প্রায় 1,70,000 কিশোর কিশোরী। প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী। এক পেশে ফাইনালে রাজশাহী বিভাগকে 4 গোলে বিধ্বস্ত করে রংপুরের মেয়েরা। এরপর বালক বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, স্পোর্টসকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মই দেশ গড়ার কারিগর, তাই প্রতিভা বিকাশে তাদের অনুপ্রাণিত করতে গণমাধ্যম সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ অনেক সমস্যায় আছে, বাংলাদেশে আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কিশোর তরুণদের দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশে সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা আছে, তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী, বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ভুক্তভোগীদের আশা, সরকারের আন্তরিকতায় দ্রুত এই সংকটের সমাধান হবে। এদিকে আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমতে শুরু করবে, আর পরের সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনন্ত ইসলাম অমিত। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা
ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটি আমরা ইনিশিয়ালি যেটা জেনেছি বয়লার বিস্ফোরণ হয়েছে, বয়লার বিস্ফোরণ থেকে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে, সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে। সাভারে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় ভোর কিংবা গভীর রাত ছাড়া রান্না করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার ব্যবহার করছে এলপিজি সিলিন্ডার কিংবা লাকড়ির চুলা। এতে যেমন বাড়ছে সংসারের ব্যয়, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু সহ সাধারণ মানুষ। গ্যাস সংকটে বন্ধ আছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। চালু স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। দেখেন না, চুলায় রান্নার 4-5 তলা বাড়ি, সেই বাড়ির তুলনায় আমাদের এই উপর থেকে এত নিচে পর্যন্ত আমাদের রান্না করতে হয়। প্রতি মাসে গ্যাস বিলও দিব, আবার সিলিন্ডারও কিনবো, আবার এইভাবে তো থাকা সম্ভব না। গ্যাসের লাইনে গ্যাস নাই, এই কারণেই গ্যাসের সংকট। আবার সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায়। আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম আছে, এই জন্য গ্যাসের সংকট আছে। চলমান গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম, কথা বলছি তার সাথে। তরিক, গ্যাস সংকট নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? তোহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি সাভার শিল্প অঞ্চল এলাকায়। আমি এখন একটা শিল্প গার্মেন্টস প্রতিষ্ঠানের সামনে রয়েছি, তবে নিরাপত্তার কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি। তবে সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে গ্যাস সংকটে তারা খুব একটা বেহাল অবস্থায় রয়েছেন। একদিকে যেমন তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে শ্রমিকদের বসিয়ে রেখে তাদেরকে এক ধরনের বেতন দিতে হচ্ছে, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে গ্যাসের সংকট বরাবরই থাকে, কিন্তু বিগত 10 দিন যাবৎ এই গ্যাসের সংকটটা আরও ভয়াবহ আকার ধারণ করেছেন। তারা বলছেন দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না এবং তাদের যে উৎপাদন যে কার্যক্রম, সে কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এই উৎপাদন কার্যক্রম তাদেরকে পরিচালনা করতে বা এটা অব্যাহত রাখতে যে তাদেরকে বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে। সেক্ষেত্রেও নানান জটিলতা আছে, তারা গ্যাস পাচ্ছেন না বা কেনার ক্ষেত্রেও তাদেরকে বেশি দামে এই গ্যাস কিনতে হচ্ছে, যার ফলে তাদের উৎপাদন ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে। তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছে এই যে গ্যাসের সংকট, যার জন্য তারা আর উৎপাদন করতে পারছেন না, তার ফলে নির্ধারিত সময় তারা তাদের পণ্য রপ্তানি করতে পারবেন কিনা। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের পোশাক শিল্প খাত মূলত রপ্তানি নির্ভর একটা প্রতিষ্ঠান এবং এটা নির্দিষ্ট সময়ে রপ্তানি করতে হয়। সেই ক্ষেত্রে রপ্তানি করতে না পারলে বায়াররা অনেক সময় তাদের অর্ডার ক্যান্সেল করেন, যার ফলে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন, কর্তৃপক্ষ, পাশাপাশি শ্রমিক যারা রয়েছেন, তাদের সবার মধ্যে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা বলছিলেন যে শ্রমিকরা বলছিলেন যে মালিক উৎপাদন করতে না পারলে শিপমেন্ট করতে পারবে না, সেক্ষেত্রে তারা মাস শেষে বেতন পাবে কিনা সেটা নিয়েও তাদের এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। আর শুধুমাত্র শিল্প কারখানা না, একই অবস্থা কিন্তু বাসাবাড়ি এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি গ্যাসের জন্য, তারপরেও তারা গ্যাস পাচ্ছেন না। একই অবস্থা বাসাবাড়িতে। তো আপনি যেমনটা বলছিলেন যে অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে কাঠের চুলা অথবা ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। সব কিছু মিলে গ্যাস নিয়ে বেশ একটা সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ বা গ্যাস সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা বলছিলেন সরকার যেন আশু একটা ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে এই সংকটের থেকে একটা তারা উত্তরণ পায় এবং এর ভোগান্তি এতদিন তারা পোহাচ্ছে, এই ভোগান্তি থেকে মুক্তি মিলে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সাভারের গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। তোহা, তরিক, আপনাকে ধন্যবাদ।
এক যুগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় জেলা প্রশাসক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এদের প্রায় সবাই ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকুরি আইন ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতা বলে তাদের চাকুরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ৩ শর্তে আজ থেকে চালু হয়েছে হাসপাতালটির কার্যক্রম। এদিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে মগবাজার আদ্দিন হাসপাতালকে। পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডে নিশ্চিত করা হয়েছে ভেন্টিলেশন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংস্কার করা হয়েছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। যে ওয়ার্ডটায় ৬টি নবজাতকের মৃত্যু হয়েছিল, সেই ওয়ার্ডটায় বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ওয়ার্ডটাকে ভেঙে রেনোভেশন করে বেশ বড় ওয়ার্ড করা, জানালা দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, এপক্সি কোটিং যেটা আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না হয়। এই ধরনের খুব সুন্দর একটা ওয়ার্ড হয়েছে। খুলনা, বরিশাল সহ দেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ছাত্র জনতার আন্দোলন দমাতে ব্যস্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ের শেষ ভাগে এসে বুঝতে পারেন এবার তাকে ক্ষমতা ছাড়তে হবে। সবশেষ চাল হিসেবে নাহিদ, আসিফ সহ ৬ ছাত্র সমন্বয়কে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করে তা প্রচার করা হয়। যারা নেপথ্যে ছিলেন ওই সময়কার আলোচিত চরিত্র ডিবি হারুন। সেদিনটির কথা স্মরণ করে দিচ্ছেন মিজান শাহজাহান। শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, ক্ষোভে উত্তাল অগ্নিগর্ভ পুরো দেশ। ২৮ জুলাই ২০২৪ গণগ্রেপ্তার, গুম, খুনের মধ্যে আসে নতুন এক ঘোষণা। নারী সমন্বয়কদের মধ্যে অন্যতম বর্তমানে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নিয়ে আসা হয়। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। ডিবি হারুন বন্দুকের নলের মুখে বন্দি আন্দোলনের ৬ সেনানীর উপস্থিতিতে একটি লিখিত বক্তব্য পাঠ করান। বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দিয়ে পড়ানো সেই বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনের সকল কার্যক্রম প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ওরা যখন বিবৃতিটা দিল তখন হতাশ হয়ে গেছিলাম যে আসলে কি হচ্ছে, কি হবে, মানে এত দূর আগে এসে হইলো না কেন, মানে ওরা বিক্রি হয়ে গেল। বাট পরে যখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ওরা বেরোয় আসলো ভাইরা, তখন আবার চাঞ্চল্য ফিরে পেলাম যে আসলে আবার কিছু একটা হবে। এদিন পাবলিক, প্রাইভেট, মাদ্রাসার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে রাজপথে। আসে ৯ দফার ঘোষণা। শহীদ আবু সাইদের পরিবারকে নিয়ে আসা হয় গণভবনে, কিন্তু কোনো কৌশলী কাজে আসেনি শেখ হাসিনা সরকারের। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। স্বৈরাচার বিগত ১৫-১৬ বছর যিনি তার দমন পীড়নের রাজনীতি এবং ক্ষমতার রাজনীতি করছে, এই দেশের মানুষকে তার গোলাম বানাইতে চাইছে, কিন্তু এই দেশের মানুষ তাকে লাল কার্ড দেখাইছে এবং কি তারা আজাদির জন্য লড়াই করেছে, তারা একটি নতুন ইনসাফের রাষ্ট্র বিনির্মাণের জন্য লড়াই করছে। ২০২৪ সালের এই দিনে সচল হয় ইন্টারনেট, নতুন গতি পায় আন্দোলন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে দেশের মানুষ সংস্কার চেয়েছিল, অথচ ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আর দেশে আসবে না। স্বাধীন পুলিশ চায়, স্বাধীন মিডিয়া চায়, স্বাধীন নির্বাচন কমিশন চায়। গত 16 বছর ধরে তারা এগুলো বলছে। আমরা ভাবছিলাম আসলেই মনে হয় চায়, বরং এটা না। তাদের আপত্তিটা ছিল কোন জায়গায়? আওয়ামী লীগ দখল করছে, তারা দখলের বিরুদ্ধে ছিল। তাদের কথা ছিল এটা আওয়ামী লীগ করবে না, এটা আমরা করব। আজ বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার গণসংহতি বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তথ্য নিশ্চিত করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সে সময় র্যাব 7 অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদ রয়েছেন। এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সরাসরি সংঘাত বন্ধ থাকায় আবারও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আবারও যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ শুরু করার আগ্রহ প্রকাশ করায় মার্কিন বাহিনীর অভিযান বন্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি বাস্তবায়িত না হলে যুক্তরাষ্ট্র আবারও তার আগের কঠোর অবস্থানে ফিরে যাবে। এদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। যশোরের আদ্দিন সুকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগতদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে নবীন চিকিৎসকদের আর্থমানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান অতিথিরা। যশোর প্রতিনিধি তামান্না ফেরজানার রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বিদায়ের আবেগ আর নতুন পথ চলার প্রত্যয়ে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে নবম ব্যাচে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক। সদর উপজেলা পুলেরহাটে মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইন্টার্নদের শপথ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান। অনুষ্ঠানে চিকিৎসকদের মানব সেবা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। নাও ইউ আর রেডি টু লার্ন ফর ইউর প্রফেশন। এতদিন পড়েছেন পরীক্ষার জন্য, এবার শিখবেন আপনার প্রফেশনের জন্য। নবীন চিকিৎসকদের মূল্যবোধ ও পেশাগত আদর্শকে ধারণ করে চিকিৎসা সেবা আত্মনিয়োগের আহ্বান জানান আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকো, কোনো অবস্থাতেই ওই জায়গা থেকে পিছপা হয়ো না। নতুন ডাক্তারদের নৈতিকতা ধরে রাখার আহ্বান জানান আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় শাহ। সমস্ত কিছুর অন্যায়ের বেড়াজাল থেকে বের হয়ে সুন্দর একটা সোনালী দিন আনার জন্য তোমাদের পক্ষেই সম্ভব। মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় ইন্টার্ন শেষ করতে পারায় কৃতজ্ঞতা জানান নবাগত চিকিৎসকরা। আমাদের মেডিকেলের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেটা ছিল সেটা আমাদের সবার জন্যই শেখার একটা উপযুক্ত পরিবেশ। অনুষ্ঠান শেষে বিদায়ী চিকিৎসকদের মাঝে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলা হয়েছে, তবে সব ড্রোনই সফলভাবে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এই হামলার পেছনে ইরান সমর্থিত গোষ্ঠী জড়িত। হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের উস্কানিমূলক হামলা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলেও মনে করে সৌদি আরব। নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্রুকলিন পথমেলা। ব্রুকলিনের চার্চ এভিনিউ থেকে শুরু হয়ে লিটল বাংলাদেশ কর্নার পর্যন্ত বসে এই মেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য নাইম টুটুল। আয়োজকরা জানান, প্রবাসে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট লুৎফুল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শামসুদ্দিন আজাদ, ফিরোজ আহমদ, দুলাল বেহুদু সহ অন্যরা। এবার খেলার খবর। ইতিহাসের প্রথমবার ত্রিনিদাদের তারুবা আয়োজিত টেস্ট ম্যাচটি তৃতীয় দিনে নাটকীয় মোড় নিয়েছে। এদিন মোট 14টি উইকেটের পতন হয়েছে। তাদের খেলাটি দ্রুতই চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলছে। এতে পাকিস্তানের চেয়ে 155 রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের 3 উইকেটে 199 রান নিয়ে খেলতে নেমে 182 রানে অল আউট হয় পাকিস্তান। শান মাসুদ 109 রান করে বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে স্বাগতিকরা 7 উইকেটে 126 রান তোলে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 311 রান। ফিফা বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের মিডফিল্ডার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার অবিশ্বাস্য গোলটি বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে গোল অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে। মায়ামিতে রাউন্ড অফ 32 রোমাঞ্চকর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে দূরপাল্লার দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করে ম্যাচে 2-2 সমতা ফেরান লোপেস কাব্রাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-2 ব্যবধানে ম্যাচটি জিতে নিলেও কাব্রালের সেই অনবদ্য গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। এর আগে গোল অব দ্য টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের ভোটেও সহজেই সেরা হয়েছিল এই গোলটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর, তরুণদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। গ্যাস সংকটে বাসা বাড়িতে জ্বলছে না চুলা। রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। তিন শর্তে আজ খুলছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। চব্বিশের এদিনে নাহিদ আসিফ সহ 6 ছাত্র সমন্বয়কে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়। নেপথ্যে ছিলেন আলোচিত চরিত্র ডিবি হারুন। এবং যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতে টানা তৃতীয় দিনের বিরতি, সমঝোতা না হলেও আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।